আজকে আসলে আপনাদের সামনে কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি দর্শক। প্রতিদিন আমি সকালবেলায় উঠে বিভিন্ন নিউজ দেখি, তারপর পর্যালোচনা করি। আপনারা কেউ সাপোর্ট করেন, কেউ করেন না, ঠিক আছে। কিন্তু কালকে রাতের ভয়াবহতা দেখে বিশ্বাস করেন, প্রথমের ধাক্কাটা শরীফ ওসমান হাদির মৃত্যুটা সাংঘাতিক রকম শোকাহত হলাম। একেবারে বুকটা চৌচির হয়ে গেল। এত কষ্ট পেলাম এবং সম্ভবত আমি প্রথম দ্রুত বেগে খবরটা আপনাদেরকে পৌঁছে দিলাম। আগের রাতেই বুঝতে পারছিলাম, যখন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন, তখন আমি বুঝেছি যে আশা শেষ। তারপরও একটু মনের মধ্যে ধুপধুপ করে আশা হচ্ছিল যে যদি বেঁচে যায়, তরুণ বয়স, 30-32 বছর বয়স, ফিরতেও পারে। কিন্তু না, দর্শক, ফিরল না। এই শোকটা কাটতে না কাটতেই তারপরে দ্রুত গতিতে প্রধান উপদেষ্টার ভাষণ। তিনিও আহ্বান জানালেন, শান্ত থাকতে বললেন, দোয়া করলেন এবং পরিবারের দায়িত্ব নিলেন। রাষ্ট্রের পক্ষ থেকে যা যা করার দরকার সব করলেন। কিন্তু তারপর প্রতিবাদ হলো। ভালো লাগলো যে রাতের বেলায় ছুটে গেছে, প্রতিবাদ জানাচ্ছে। অবশ্যই এরকম ঘটনার প্রতিবাদ জানানো হবে না, শোক প্রকাশ করা হবে না। কিন্তু তারপর কি ভয়াল দৃশ্য দেখলাম কারওয়ান বাজারের এলাকায়। 2টা পত্রিকা, বাংলাদেশের প্রথম সারির 2টা পত্রিকা, গত 15 বছরে এই প্রথম আলো নিষ্পেষিত হলো শেখ হাসিনার শাসনামলে। তাদের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হলো, তাদের অফিসের স্টাফকে বিদায় করতে হলো। কোনো বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপন দিতে পারতো না, তারা প্রাইভেট কিছু বিজ্ঞাপন নিয়ে চলতো, আর অনলাইনে যে ইনকামটা হতো সেটা দিয়ে তারা চলতো। এবং ভয়ঙ্কর মামলায় জর্জরিত ছিল প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। মুহূর্তের মধ্যে একদল লোক জ্বালায় দিল। হাদির মৃত্যুর শোক কাটতে না কাটতেই টার্গেট করা হলো প্রথম আলো, ডেইলি স্টার। বলা হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষে নাকি তারা বয়ান তৈরি করে। কি সব কঠিন কঠিন শব্দ! কি ভাই, তারা তো খবরটাই প্রকাশ করে, তাদের একটা হয়তো মতাদর্শ থাকতে পারে। তো সমস্যাটা কি? প্রত্যেকটা পত্রিকার তার নিজের নিজের মতাদর্শ আছে, কিন্তু প্রথম আলো কি 15 বছরে শেখ হাসিনা দুর্নীতি, অনিয়ম, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেনি? প্রথম আলো, ডেইলি স্টারের সাংবাদিকরা কি শেখ হাসিনার দপ্তরে ঢুকতে পারতো? তারপরে তো তারা জ্বালাই নাই, পোড়াই নাই, আর এখন পোড়াই দেওয়া হলো। এবং কত বিপজ্জনক, বিভৎসতা! আপনি দেখেন, বিভৎস একটা দৃশ্য। ডেইলি স্টারের 30 জন সাংবাদিক প্রাণ বাঁচাতে চলে গেল উপরে। আগুন জ্বলছে দোতলা, 3তলা, 4তলা পর্যন্ত। বেশ পরে সেনাবাহিনী আসলো, সেনাবাহিনীকে বলছে সরে যাও, সরে যাও। সময় দিচ্ছে 20 মিনিট, সরে যাবে, তারাই নাকি ঢুকবে এবং তারা ভাঙবেই। ও মাই গড! এবং এদের চেহারা, এদের গেট আপ, মেকআপ, কি উগ্রতা! এরা অন্ধকারের জীব না, ছিল 15 বছরে অন্ধকারই ছিল, এখন মাটি ফুঁড়ে বের হয়ে কি একটা বিভৎস তাদের চেহারা, তাদের কর্মকাণ্ড। একযোগে তারা প্রথম আলোতে, ডেইলি স্টারে, 32 নম্বরে, ছায়ানাট, যেখানে রাজধানীর কালচারাল অঙ্গন বলতে নাই, ভালো সুস্থ সাংস্কৃতিক কোনো পরিবেশ নাই, সেখানে তারা গান শেখে। সেই প্রতিষ্ঠানটাই আগুন দেওয়া হলো। বুঝতে পারছেন কোন শক্তি মনে করছে যে এই পরিবর্তনের ফলে তাদের বিজয় হয়েছে? আমরা এই পরিবর্তনকে স্বাগত জানাইছি, সমর্থন জানাইছি। ফ্যাসিবাদের বদলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমরা তো কোনো উগ্র পন্থাকে লালন পালন করার জন্য এই পরিবর্তনের সমর্থন দেয়নি। 15 বছর ধরে আমরা যে ত্যাগ করলাম, আমরা যে এই উচ্চকিত হলাম, সেটা কিসের জন্য? সেটা গণতন্ত্রের জন্য। সেটা কি পত্রিকা অফিস জ্বালানো, পোড়ানো, ছায়ানেটে আগুন দেওয়ার জন্য, আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়ার জন্য?
কি ভাই, এখন তো গর্বের বদলে লজ্জায় আমরা মুখ লুকানোর জায়গা পাচ্ছি না। কি হচ্ছে দেশে? সবচেয়ে বড় অবাক লাগলো যে কি রবের ডাকে যদি ফিরে না আসে, ইনকলাব মঞ্চ থেকে বলা হলো রবের ডাকে যদি ফিরে না আসে তাহলে আমরাও আস্থ রাখবো না, যেখানে যেখানে কি ভারতীয় আধিপত্যবাদের আস্থান আছে যতক্ষণ না ফিরাই না দেওয়া হবে আমরা মানে তুমুল সংগ্রাম করব, আন্দোলন করবো, একটা হুমকি এক ধরনের। এরকম পরিস্থিতির পর সরকার তো জানে যে হাদির অবস্থা যা ক্রিটিক্যাল এবং একটা উত্তেজনা তৈরি হতে পারে, কারণ হাদিকে ঘিরে এমন একটা সংগঠন, তাদের অত শক্তি নেই যে তারা রক্ষা করবে, কিন্তু তার সুযোগটা নেবে। হাদি যদি জামাতের হতো, হাদি যদি বিএনপির হতো, তাহলে দল সেটাকে কন্ট্রোল করত। এখানে তো সে কন্ট্রোল করার কেউ নাই। তো আইন শৃঙ্খলার সাথে সাথে কি তারা বুঝতে পারেনি যে কোথায় কোথায় মানে নিয়োগ করতে হবে? এটা অবাক চোখে দেখলাম। পুলিশ নাই, সেনাবাহিনী নাই, ফায়ার সার্ভিস যখন আসলো ততক্ষণে ভয়ঙ্কর অবস্থা। কালকে আল্লাহর রহমত যে বড় দুর্ঘটনা ঘটেনি, আরো ঘটতে পারত। মানে ফায়ার সার্ভিস এসে যদি আগুন না নিভাত, সেই 30-40 জন বহুতল ভবন, যেখানে শুধু ডেইলি স্টার না আরো অন্যান্য অফিস আছে, সেই ভবনে আগুন দিয়ে দেওয়া হলো। প্রথম আলো অফিস ভবন জ্বলল। যে দুটি পত্রিকা শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে লাগাতার লড়াই করলো, তারা হয়ে গেল এখন ফ্যাসিবাদের দোষও, তারা হয়ে গেল ভারতীয় আধিপত্যবাদের সহযোগী। নুরুল কবির দেখতে গেল ডেইলি স্টার অফিস, শহীদুল আলম, তারপরে শিল্পী সায়ান, তারা পর্যন্ত অপদস্থ হলো। তাদেরকে রক্ষা করতে যে এনসিপির নেতাদের অবস্থা যায় যায় অবস্থা। কি ভয়াল নৈরাজ্যের মধ্যে পড়লাম আমরা। আমি সত্যি আপসেট। আজকে ভাবছিলাম যে কোনো ভিডিও করব না, কি লাভ? মানে এই এতটা বছর এই যে দেশের মাটিতে থাকতে পারলাম না, বাইরে বাইরে দৌড়ের উপরে থাকলাম, একটা পরিবর্তন চাইলাম, একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসুক, অন্তত আমরা বলতে পারি যে না, দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, একটা গণতন্ত্র ফিরে আসছে। সেই গণতন্ত্রটা আমরা পেলাম না। সেই গণতন্ত্রের বদলে একটা মপতন্ত্র, একটা স্বৈরতন্ত্র, এক ভয়াল স্বৈরতন্ত্রের কবলে পড়লাম। এ কোন বাংলাদেশে দেখছি আমরা দর্শক?